দ্য ডিজিটাল এডুকেটে সবাইকে স্বাগতম। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ভিডিওতে আমি শিক্ষণের চিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিনের ক্লাস। সেই চতুর্থ ক্লাসে থাকছে তোমাদের শিক্ষণের যে উপাদান, ফ্যাক্টরস অফ লার্নিং, শিক্ষণের উপাদান, মানে শিক্ষণের কী কী মূল যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো শিক্ষণের উপাদান, ফ্যাক্টরস অফ লার্নিং, এই যে শিক্ষণের উপাদান, সেই শিক্ষণের উপাদান সম্পর্কে আমরা আজকে জানবো। তো শিক্ষণ উপাদানগুলি কি কি? এক নম্বর কি বললাম? পরিণমন। এই পরিণমনের ইংলিশ টার্মটা কি বলতো? পরিণমনের ইংলিশ টার্মটা কি? ম্যাচুরেশন, মানে হচ্ছে পরিণমন। এই যে ইংলিশ টার্মগুলো আমাদের কিন্তু জানতে হবে, যেহেতু আমরা এখন হায়ার এডুকেশন কি গ্রহণ করছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি, সেই জন্য আমাদের যে ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। কি বললাম? পরিণমনের ইংলিশ টার্ম হচ্ছে কি? ম্যাচুরেশন। ম্যাচুরেশনের বাংলা কি? পরিণমন। এবার চলে আসলাম প্রেষণা। প্রেষণার ইংলিশ টার্মটা কি? মোটিভেশন। আর মোটিভেশন মানে বাংলা অর্থ হচ্ছে প্রেষণা। চলে আসলাম মনোযোগ। এর ইংলিশ টার্ম কি? অ্যাটেনশন। আমরা প্রত্যেক জায়গায় কি সেই অ্যাটেনশন কথাটাকে আমরা প্রয়োগ করি বা ব্যবহার করি। তাহলে মনোযোগ অর্থাৎ অ্যাটেনশন। এবার চলে আসলাম আমাদের অনুরাগ বা আগ্রহ। অনুরাগ যা, আগ্রহ তা, একই। অনুরাগ বা আগ্রহ, ওর ইংলিশ টার্মটা হচ্ছে ইন্টারেস্ট, মানে কি? আগ্রহ। এবার চতুর্থ স্টেজে কি আছে? মানসিক ক্ষমতা বলি, মেন্টাল অ্যাবিলিটি, মানে কি? মানসিক ক্ষমতা। এই হচ্ছে শিক্ষণের, শিক্ষার কোনো একটা জিনিস শিখতে গেলে আমাদের এই যে পাঁচটা কী কী বললাম? পরিণমন, ম্যাচুরেশন, প্রেষণা, মোটিভেশন, মনোযোগ, অ্যাটেনশন, অনুরাগ বা আগ্রহ ইন্টারেস্ট, আর মানসিক ক্ষমতা বলে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। এই পাঁচটা যে উপাদান শিক্ষণের ক্ষেত্রে কোনো একটা জিনিস শিখতে গেলে আমাদের কিন্তু এই পাঁচটা জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন। পরিণমন, প্রেষণা, মনোযোগ, অনুরাগ বা আগ্রহ, মানসিক ক্ষমতা বলি, এই পাঁচটা দিন অবশ্যই প্রয়োজন। একটু শর্টকাটে আমি একটু জিনিসগুলো সম্পর্কে একটু কি ধারণা দিচ্ছি তোমাদের। প্রথমে কি আসলো? পরিণমন। পরিণমন কাকে বলে, বা পরিণমন শব্দটার অর্থ বা কী, বা পরিণমন অর্থ মানে ইংলিশ টার্ম হচ্ছে কি ম্যাচুরেশন। তো পরিণমন ওয়ার্ডটি কী, জিনিসটা কী অ্যাকচুয়ালি? এটা ক্লাস তোমাদের 11-এও ছিল। ক্লাস 11 হচ্ছে আমি বলেছিলাম যে 11-এ ভালো করে পড়তে হবে। 11-এ পড়লে কিন্তু তোমরা কি সেই উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রথম অধ্যায়ে কিন্তু এই পড়াটা থাকবে তোমাদের। এই যে পরিণমন, ম্যাচুরেশন, ঠিক আছে? তো পরিণমন কাকে বলে এটা যে আমি সংক্ষেপে একটু ধারণা দিই, কনসেপ্ট দিই সহজ ভাষায়। আমরা যদি বলতে পারি যে পরিণমন হলো এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কি বললাম? পরিণমন হলো এমন একটি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া, যেখানে কোনো অনুশীলন, প্রশিক্ষণ বা প্রচেষ্টার প্রয়োজন হয় না, যা আপনা আপনি ব্যক্তি বা শিশু সে নির্দিষ্ট পরিণতির দিকে কি এগিয়ে যায়, তাকে আমরা পরিণমন বা ম্যাচুরেশন কি বলতে পারি। কি বললাম? যে পরিণমন হচ্ছে এমন একটি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে কোনো অনুশীলন, প্রশিক্ষণ বা প্রচেষ্টার প্রয়োজন হয় না এবং ব্যক্তি আপনা আপনি হবে সে নির্দিষ্ট একটা কি পরিণতির দিকে এগিয়ে যায়, তাকেই আমরা পরিণমন বা শিখন বলতে পারি। এবার চলে আসলাম মনোযোগ। মনোযোগ কাকে বলে বা টেনশন কাকে বলে? খুব সহজ ভাষায় যদি আমরা বলতে পারি যে মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক অভ্যন্তরীণ প্রক্রিয়া, ঠিক আছে? এমন একটি মানসিক অভ্যন্তরীণ প্রক্রিয়া যা বা মানসিক প্রক্রিয়া যা অনেকগুলি কি বিষয় বা বস্তুর মধ্য থেকে যে কোনো একটি বিষয়কে কি আমাদের কি নির্বাচন করতে কি আমাদেরকে সাহায্য করে, তাকে আমরা মনোযোগ বা অ্যাটেনশন বলতে পারি। যে মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে অনেকগুলি উদ্দীপকের মধ্য থেকে বা অনেকগুলি বস্তুর মধ্য থেকে যে কোনো একটা বিষয়কে কি আমাদের চেতনাকে কেন্দ্রীভূত করে তাকে বলছি আমরা কি মনোযোগ, ঠিক আছে? উদাহরণ যেমন আমি জিন্স প্যান্ট কিনবো, বা আমরা কি জিন্স প্যান্ট কিনবো, বা জিন্স প্যান্ট কেনার প্রতি কি আমার কি মনোযোগ বা আগ্রহ। এবার এই যে জিন্স প্যান্ট আমি কিনতে যাচ্ছি কোথায়?
শপিং মলে যাচ্ছি, সেখানে গিয়ে আমার ইচ্ছা হচ্ছে কি জিন্স প্যান্ট বা জিন্স প্যান্ট আমি কিনবো। তো এবার আমি সেখানে গিয়ে কী করলাম, সে জিন্স মানে সেই কাউন্টারে গিয়ে আমি কি চলে গেলাম, সেখানে কি অনেক প্যান্ট, অনেক জিন্সের প্যান্ট দেখাচ্ছে। আমি কি সবগুলো নিব? নিশ্চয় নিব না। যে কোনো কি একটাকে আমি কি সিলেক্ট করব যে কোন প্যান্টটা কি ভালো। তো সেটা বলছে মনোযোগ কাকে বলে। মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক অভ্যন্তরীণ অবস্থা যা অনেকগুলি বিষয় থাকবে, সেখান থেকে যে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের কি চেতনাকে কি করবে, কেন্দ্রীভূত করবে, তাকে আমরা মনোযোগ বলতে পারি। এবার চলে আসলাম বি নম্বরটা বলা হয়নি, প্রেরণাটা বলা হয়নি। প্রেরণা অর্থাৎ মোটিভেশন। প্রেরণার ইংলিশ টার্ম হচ্ছে মোটিভেশন। এই যে মোটিভেশন, এটা ল্যাটিন ওয়ার্ড মোভার্স থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড মোভার্স, ল্যাটিন ওয়ার্ড মোভার্স থেকে এসেছে মোটিভেশন, MOVERS। মোভার্স, MOVERS, মোভার্স থেকে এসেছে ল্যাটিন ওয়ার্ড। এই যে প্রেরণা অর্থাৎ মোটিভেশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড মোভার্স থেকে এসেছে। এই মোভার্স, মোভার্স থেকে হচ্ছে মুভ, এখানে একটা শব্দ আছে না মুভ, MOV, মুভ। এই মুভ মানে হচ্ছে কি চলন প্রক্রিয়া, চলন প্রক্রিয়া। মুভ অর্থাৎ চলন প্রক্রিয়া, যে ইংরাজি পেছনা শব্দটি এসেছে মোভার্স থেকে। আর এই মোভার শব্দটির মধ্যে মুভ অর্থাৎ চলন প্রক্রিয়া। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি যে প্রেরণা বা মোটিভেশন কাকে বলে। জি, প্রেরণা হলো এমন একটি কি, এমন একটি অভ্যন্তরীণ কি মানসিক প্রক্রিয়া, ঠিক আছে, যা কি করে আমাদের আমাদের মধ্যে যে কি কাজের যে একটা কি উদ্যম বা শক্তি, সেই শক্তিটা মোটিভেশন কি করে আমাদের মধ্যে কি জাগিয়ে তোলে। যে মোটিভেশন বা প্রেরণা হলো এমন একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা একটা কোনো একটা কাজের প্রতি কি আমাদের কি সেই কাজটার প্রতি কি আমাদের কি উদ্যম বা আমাদের মধ্যে যে শক্তি, সেই শক্তির কি আমাদের মধ্যে জাগিয়ে তোলে এবং সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত একটা ব্যক্তিকে কি করে সেই কাজটার প্রতি কি কাজে উদ্বুদ্ধ করে বা কাজটাকে সে চালিয়ে দিতে কি সাহায্য করে। যে চলন প্রক্রিয়া, আমরা যে সংক্ষেপে বলতে পারি, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায়, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং সামনের দিকে এগোতে কি আমাদেরকে সাহায্য করে এবং ব্যক্তিকে লক্ষ্যে না যাওয়া পর্যন্ত সবসময় কি তার কাজে উদ্বুদ্ধ করে রাখে, তাকে আমরা কি বলবো মোটিভেশন বা প্রেরণা। কি বললাম, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং সেই ব্যক্তিকে সামনের দিকে এগোতে সাহায্য করে এবং নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ব্যক্তিকে সেই কাজটার প্রতি কি কাজে উদ্বুদ্ধ করে জাগিয়ে তোলে বা কাজটাকে সে চালিয়ে যেতে কি সাহায্য করে, তাকে আমরা বলছি প্রেরণা। তো মনোযোগ বললাম অনুরাগ বা আগ্রহ। অনুরাগ বা আগ্রহ প্রত্যেকে আমরা জানি যে অনুরাগ বা আগ্রহ এমন একটি কি মানসিক কি অবস্থা যা একটা কোনো কাজ কি সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের কি সাহায্য করে বা হেল্প করে, তাকে আমরা কি বলি অনুরাগ বা আগ্রহ। এবার চলে আসলাম মানসিক ক্ষমতাগুলি, মেন্টাল অ্যাবিলিটি। এই যে মানসিক ক্ষমতা মেন্টাল অ্যাবিলিটি, মানসিক ক্ষমতা কাকে বলে, যে ক্ষমতার সাহায্যে আমরা কি কোনো একটা কাজ কি আমরা সুষ্ঠুভাবে কি সম্পাদন করি, কিসের দ্বারা করি, এই যে যুক্তি, কল্পনা, স্মৃতি, এই মানসিক ক্ষমতার দ্বারা আমরা কি করি কোনো একটা কি যেমন অঙ্ক যখন আমরা সলভ করি তখন কিন্তু আমাদের কিন্তু এই মানসিক ক্ষমতাটা কাজে লাগছে। বা কোনো একটা কাজের প্রতি এই যে মানসিক ক্ষমতা কাকে বলে, যে ক্ষমতাগুলোর সাহায্যে আমরা কি কোনো একটা পরিবেশকে আমরা কি অভিযোগগুলো চলি বা পরিবেশের সঙ্গে আমরা কি মানিয়ে চলি বা কোনো একটা কাজ সেই বা সমস্যাকে আমরা যখন সলভ করি তাকে বলা হচ্ছে কি মানসিক ক্ষমতা। এই মানসিক ক্ষমতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ক্ষমতা একটা হচ্ছে মানসিক ক্ষমতা আর একটা হচ্ছে দৈহিক ক্ষমতা। এবার মানসিক ক্ষমতা কোনগুলো, যে ক্ষমতাগুলো কি আমাদের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে, মানসিক ক্ষমতা। আর একটা কি বললাম দৈহিক ক্ষমতা। একটা হচ্ছে মানসিক মানে মেন্টাল ডেভেলপ, আর একটা হচ্ছে
দৈহিক ক্ষমতা। এই যে মানসিক ক্ষমতা আলাদা এবং দৈহিক ক্ষমতা কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা। মানসিক ক্ষমতা কি, যে তোমার কত দম আছে তুমি এই অঙ্কটাকে সলভ করে দেখো, এখানে কিন্তু আমাকে কি মানসিক ক্ষমতা কি মেন্টাল অ্যাবিলিটি কিন্তু সম্পূর্ণ কাজ করছে কিন্তু এই অঙ্কটা করে দেখা। এবার আমি যদি বলি দৈহিক ক্ষমতা, যে তুই আমার সঙ্গে লড়ে দেখে তোর কত বেশি কি ক্ষমতা আছে, তাকে আমরা কি বলি দৈহিক ক্ষমতা। তো মেন্টাল ক্ষমতা বা মানসিক ক্ষমতা আলাদা এবং দৈহিক ক্ষমতা কিন্তু আলাদা। মানসিক ক্ষমতার ক্ষেত্রে কোনো কি আবার শারীরিক কি বল প্রয়োগ করতে কিন্তু হচ্ছে না, কিন্তু দৈহিক ক্ষমতার ক্ষেত্রে কী করতে হচ্ছে, আমাকে শারীরিক কি বল ক্রিয়া করতে হচ্ছে। তাহলে এই মানসিক ক্ষমতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানসিক ক্ষমতা আর একটা হচ্ছে দৈহিক ক্ষমতা। ক্ষমতা কাকে বলে, কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি ক্ষমতা বলি, বা কাজ করে দক্ষতাকে আমরা কি বলি ক্ষমতা বলি। এবার এই পরিণমন, তো আজকে আমাদের হচ্ছে এই যে পরিণমন প্রথম পার্ট ম্যাচুরেশন, সেই প্রথম পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ শিক্ষণের 5টা পার্ট রয়েছে। তো প্রথম পার্টে রয়েছে কি আমাদের পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। পরিণমন ম্যাচুরেশন, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। সেই শিক্ষণ ফ্যাক্টরস অফ লার্নিং, শিক্ষণের যে প্রথম পার্ট হচ্ছে আমাদের কি পরিণমন। এর ইংলিশ টার্মটা বললাম একটু আগে, ম্যাচুরেশন। তো পরিণমন বলতে আমরা সেই আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে বুঝি যা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক কিন্তু নয়, এবং যে আচরণ সম্পাদনের ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগানো হয় না। বলছে পরিণমন আমরা সেই আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে বুঝি যা কোনো পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক কিন্তু নয়, এবং যে আচরণ সম্পাদনের ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ, তোমাকে কি প্রশিক্ষণ নিতে কিন্তু হবে না, প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা কিন্তু কাজে লাগানো হয় না। মানে এখানে পূর্ব অভিজ্ঞতা ভিত্তিও নয়, এবং কি বলছে কোনো প্রশিক্ষণলব্ধ। আমি একটু আগে বললাম যে পরিণমন হচ্ছে এমন একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে কোনো অনুশীলন, প্রশিক্ষণ, প্রচেষ্টার কোনো কিছু কি প্রয়োজন হয় না, যেটা আপনি একটা ব্যক্তি বা একটা শিশুর জীবনে কি ঘটে থাকে, এবং শিশু একটা নির্দিষ্ট পরিণতির দিকে কি এগিয়ে যায়, মানে ম্যাচুরিটির দিকে কি এগিয়ে যায়, তাকে আমরা কি বলি পরিণমন বলি। কি বললাম, পরিণমন হচ্ছে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। শুধু কয়েকটা টার্ম মুখস্থ করলে আমাদের হয়ে যাবে, সারা জীবন মনে থাকবে। এই স্বাভাবিক প্রক্রিয়া, তারপরে হচ্ছে অনুশীলন প্রয়োজন হয় না, শিক্ষণের প্রয়োজন হয় না, আপনি ঘটে থাকে, আপনি মানে ব্যক্তি জীবনে বা একটা শিশুর জীবনে কি আপনি কিন্তু ঘটে থাকে। তো কি বলবো যে শিক্ষণ বা পরিণমন কাকে বলে, যে পরিণমন হচ্ছে এমন একটি কি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই স্বতঃস্ফূর্ত স্বাভাবিক কথাগুলো বললাম, এইগুলোকে শুধু মনে রাখতে হবে যে স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে কোনো অনুশীলন, কোনো প্রশিক্ষণ নিতে হচ্ছে না, যে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে বা বারবার কী করতে হচ্ছে অনুশীলন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু থাকবে না। অনুশীলন, প্রশিক্ষণ, প্রচেষ্টা কোনো কিছুরই প্রয়োজন হয় না। একটা ব্যক্তি সে অনুশীলন নিরপেক্ষ, এবং একটা ব্যক্তি কী করছে একটা নির্দিষ্ট ম্যাচুরেশন আস্তে আস্তে সে একটা পরিপূর্ণ কি মানুষ হয়ে কিন্তু উঠছে। তো উদাহরণ দিই একটা, কি বললাম এখান থেকে উদাহরণ আগে বলতে হবে কাকে বলে, এটা যদি জানা থাকে সেখান থেকে উদাহরণ দেওয়া সম্ভব। কি বললাম আর ভালো করে শুনে নাও, যে প্রথম হচ্ছে এমন একটি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে কোনো অনুশীলন, প্রশিক্ষণ, প্রচেষ্টার প্রয়োজন হয় না, ঠিক আছে, এবং ব্যক্তি কি হলো সেই আপনি কি একটা নির্দিষ্ট কি পরিণতির দিকে কি সে এগিয়ে গেল, তাকে আমরা কি বলবো পরিণমন বলবো। যেমন এই যে আমরা আজকে জন্মগ্রহণ করলাম, এই জন্মগ্রহণ করার পরে কি হচ্ছে, আমরা ছোট্ট ছিলাম, সে ছোটো থেকে আস্তে আস্তে কি হচ্ছে আমাদের আস্তে আস্তে কি বড় হচ্ছে। তা মায়ের গর্ভ থেকে যখন আমরা জন্মগ্রহণ করলাম তখন ছোটো ছিলাম, আস্তে 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 কী হচ্ছে আমরা বড় হচ্ছি। এই যে বড় হচ্ছি, এই যে আমাদের কি হচ্ছে হাত পা, আমাদের মুখমণ্ডল সমস্ত কিছু কি আমাদের হাত পা কি হচ্ছে, আমাদের সব পেশিগুলো কি হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে বড় হচ্ছে। তো এই যে বড় হচ্ছে এটা তো আপনি হলো, আপনি হলো না কোনো বাহ্যিক প্রভাব ছিল যে হাতগুলোকে আমরা টেনে টেনে কি বড় করাবো, এরকম প্রভাব ছিল কি নিশ্চয় ছিল না। এটা আমাদের কি আপনি আমরা যত বড় হচ্ছি সঙ্গে সঙ্গে কী হচ্ছে আমাদের হাত পা সমস্ত কিছু অঙ্গগুলো কী হচ্ছে আস্তে আস্তে কি বাড়ছে বা বৃদ্ধি হচ্ছে। এখানে কোনো বাহ্যিক কিন্তু কোনো প্রভাব নেই, এখানে কোনো অনুশীলন করতে হচ্ছে না বা প্র্যাকটিসও করতে হচ্ছে না, ঠিক আছে। যে স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে আপনি একটা শিশুর মধ্যে কি
সে একটা শিশু নির্দিষ্ট পরিণতির দিকে কি এগিয়ে যাচ্ছে। এবার একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, সে কিন্তু অটোমেটিক কিন্তু কাঁদে। এবার সে যে কাঁদছে, সে তো আপনি কাঁদছে, কিন্তু তাকে আমরা কিছু মার কি দিয়েছিলাম বা বকাবকি করিনি, কিন্তু সে কিন্তু জন্মগ্রহণ করার পরেই সে কিন্তু অটোমেটিক কাঁদছে। এই যে কাঁদছে, সে কিন্তু অটোমেটিক কি কাঁদছে। এটা হচ্ছে কি আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানে যেটা অটোমেটিক কি ঘটে থাকে, অটোমেটিক, যেন ওর বাহ্যিক পুরো পরিবেশের কোনো কি প্রভাব সেখানে থাকছে না, তাকে আমরা পরিবহন বলি। তো এই পরিণাম সম্পর্কে আমাদের মনোবিদ কোলেসনিক বলেছেন যে সহজাত প্রবণতা স্বাভাবিক বিকাশের ফলে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, যা জন্মগত সম্ভাবনাগুলির সেই বাস্তবায়িত হওয়ার সেই প্রক্রিয়ায় হলো আমাদের পরিণমন। কি বলছে যে সহজাত প্রবণতা, আমরা জন্মগ্রহণ করার পর আমাদের যে সহজাত সেই প্রবণতা, সে বিকাশের আস্তে আস্তে কী হচ্ছে, বিকাশের ফলে এবং কি হচ্ছে আচরণের সে গুণগত আচরণ, মানে কি আমাদের যে আচরণ, ছোটোবেলায় একটা আচরণ করতাম, বড় হয়ে কি আর একটা আচরণ করছি, যত আমাদের বয়সটা কি বাড়ছে আস্তে আস্তে, তত কিন্তু আমরা কি সেই আচরণগুলোকে আমাদের মধ্যে কিন্তু অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটাই বলছে, এই যে পরিমাণগত এবং গুণগত এই যে পরিবর্তনের প্রক্রিয়া, সেই জন্মগত সম্ভাবনাগুলি বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া হচ্ছে আমাদের কি পরিণমন। যে পরিমাণ একটা যে সহজাত প্রবণতা বা স্বাভাবিক বিকাশের ফলে সেই আচরণে কি হচ্ছে গুণগত পরিবর্তন, গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে জন্মগত, এবং সম্ভাবনাগুলি সে বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া হচ্ছে পরিণমন। মানে পরিমাণগত তোমার যে বৃদ্ধি হচ্ছে, এবং এই যে বলছে তোমার গুণগত এবং পরিমাণগত তোমার যে আচরণের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। যে ছোটোবেলায় একটা আচরণ করতাম, বড় হয়ে কি একটা অন্য আচরণ করতাম। ছোটোবেলায় কি আমরা পাশের বাড়িতে কি করতাম, বা একটা প্রাইমারি স্কুলের সামনে কি একটা পেয়ারা গাছ থাকতো বা একটা আমের গাছ থাকতো, আমরা কি করতাম ছোটোবেলায় সঙ্গে সঙ্গে কি সেই প্রাইমারি স্কুলে গিয়ে সেখানে কিন্তু চলে যেতাম, সেখান থেকে কি আমরা আম পেড়ে নিতাম। আমরা ছোটোবেলায় করেছিলাম, এখন কি করি আমরা, এখন কিন্তু আমরা সেটা কিন্তু করি না। কেন করি না? কারণ আমরা এখন কি অনেকটা বড় হয়ে গেছে, আমাদের মধ্যে একটা সামাজিক কি একটা ভাব চলে আসছে বা একটা লজ্জাবোধ চলে আসছে যে না আমরা এখন বড় হয়ে গেছি, আমাদেরকে এই সময় এই সমস্ত কাজগুলো কি করা উচিত নয়, আশেপাশে মানুষজন কি অনেক কিছু কি বলতে পারে, তো আমরা এখন করি না। সেটাই বলছি যে সহজাত এবং প্রবণতা বা স্বাভাবিক বিকাশের ফলে আচরণের যে গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, যা জন্মগত সম্ভাবনাগুলি বাস্তবিত হওয়ার প্রক্রিয়া হচ্ছে আমাদের পরিণাম। এবার মনোবিদ ম্যাসকিউ কি বলেছেন, ম্যাগিউ কি বলেছেন, যে বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা, যে জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়া আচরণ ধারা যে পরিবর্তন হয়, তাই হচ্ছে পরিণমন। একটু আগে বললাম যে কাকে বলে, সেখান থেকে কিন্তু এই পয়েন্টটা নেওয়া হয়েছে যে জৈবিক বিকাশের প্রক্রিয়া, মানে কি শারীরিক আমাদের বিকাশের প্রক্রিয়া বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পূর্ব অভিজ্ঞতা, মানে আগের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই, আগের অভিজ্ঞতা লাগবে না, কোনো প্রশিক্ষণ প্র্যাকটিস অনুশীলন কোনো কিছুর কি প্রয়োজন হয় না, সেই আচরণ ধারার যে পরিবর্তন, সেই পরিবর্তনের নামই হচ্ছে পরিণমন। এবার মনোবিদ স্কিনার কি বলেছেন, যে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপকতা তারতম্য সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংগঠিত হয়। বলছে পরিণমন হচ্ছে এক ধরনের কি বিকাশ, মানে কি আস্তে আস্তে কী হচ্ছে আমাদের বিকাশ হচ্ছে, আমাদের কি দৈহিক উচ্চতা হচ্ছে, হাত পাগুলো বড় হচ্ছে, মানুষের স্মৃতিশক্তি কি বৃদ্ধি পাচ্ছে, সেই পরিবেশগত কি অবস্থার বিকাশ যা পরিবেশগত সেই অবস্থার কি ব্যাপকতার তারতম্যতার সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে কি আমাদের সংগঠিত হয়ে থাকে, স্কিনার বলেছেন কথাটি। এবার চলে আসলাম আমরা এই যে পরিণমনের বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিসের কি আমাদের বৈশিষ্ট্য রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসকে তার বৈশিষ্ট্যগুলিকে খুঁজে বের করতে সেই টপিকটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেই টপিকটা সম্পর্কে আমরা ভালোভাবে বোঝানো হয়ে যায়, তারা আমরা কি সেখান থেকে আমরা কি কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা যে খুঁজে পাচ্ছি, এই যে পরিণমন, এই পরিণমনটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা কিছু কি বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট আকারে 1 2 3 4 করে তুলে ধরবো। তো প্রথমে যে পয়েন্টটা, এই যে পরিণমনের যে বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট হচ্ছে কি বিকাশের প্রক্রিয়া।
কি বলছে যে পরিণমন হলো বিকাশের একটি প্রক্রিয়া। যেমন যেমন দেওয়া আছে, পরিণমনের ফলে হৃৎপিণ্ড, পাকস্থলী, সমস্ত হৃৎপিণ্ড, পাকস্থলী, হাত পা কী হচ্ছে, আয়তন কী হচ্ছে, বৃদ্ধি পায় এবং এগুলি কর্মদক্ষতা বৃদ্ধি ঘটে। হাত ও পায়ের সেই পেশি কী হয়, সবল হয় এবং তার যে কার্যকারিতা কি বৃদ্ধি পায় ইত্যাদি। এটা হচ্ছে বিকাশের প্রক্রিয়া। বিকাশ, আমরা বিকাশ অনেকগুলো, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, অনেকগুলো প্রাক্ষবিক বিকাশ, অনেকগুলো সাংস্কৃতিক বিকাশ, অনেকগুলো বিকাশ রয়েছে। তো কোনো হচ্ছে একটা বিকাশের প্রক্রিয়া, মানে কি আমাদের দৈহিক বিকাশ হচ্ছে, আস্তে আস্তে কি আমাদের হাত পাগুলো কি বড় হচ্ছে, আমাদের মাথা থেকে শুরু করে হাত পা, এই যে শারীরিক সমস্ত অঙ্গগুলি কি হৃৎপিণ্ড কী হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমাদের বড় হচ্ছে। একটু আগে বলে যে 15 বছর আমাদের স্বাভাবিক কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অটোমেটিক সেটা কি একটা ব্যক্তি জীবনে ঘটে থাকে। তো সেটাই বলছে যে পরিমাণ হলো এমন একটি বিকাশের প্রক্রিয়া, যেমন পরিমাণ হলে হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি কি আয়তন, মানে কি এই যে আয়তন আকৃতি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে অটোমেটিক, এবং এগুলি কর্মদক্ষতা বৃদ্ধি ঘটে। হাত পায়ের পেশিগুলি কি হচ্ছে, সবল হচ্ছে, মানে কি শক্তিশালী হচ্ছে। যত বয়সে তোমার হাত পা বড় হয়ে গেছে। আগে যেমন আমরা কি হাত পাগুলো কি ছোটো ছিল, কেউ কিছু বললে আমরা কি করতাম, সঙ্গে সঙ্গে কিন্তু কেঁদে দিতাম। তো এখন যদি কেউ বলে, কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি এসে আক্রমণ করে, আমরা কি করি, একবার একবার বলে আয় আমার কাছে, একবারে হাত তুলি নাকি। তো সেটা বলছে যে আগে কিন্তু আমরা করতে পারতাম না, আগে কেউ কিছু কোনো কিছু বলতে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কেঁদে দিতাম, এখন তো করি না। তো এর 2 নম্বর পরে কি বলছে, সহজাত বা সর্বজনীন, মানে কি সবার জন্য, সর্বজনীন মানে যেটা সর্বজনীন মানে কি সবার জন্য। যেমন সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো, মানে কি সেই দুর্গাপুজো কি শুধু আমাদের, শুধু বাঙালির না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতির জন্য হচ্ছে আমাদের এই দুর্গাপুজো। সেই জন্য সেখানে লেখা থাকে সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো। তো বলছে সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া, কি বলছে যে পরিমাণ একটি সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া, সবার জন্য। সেটা সেটা কোনো যে হিন্দুর ক্ষেত্রে আলাদা, মুসলিম ক্ষেত্রে আলাদা থাকবে, আমাদের জলপাইগুড়ির ক্ষেত্রে আলাদা থাকবে, বা আমেরিকার ক্ষেত্রে আলাদা থাকবে, না, সবার জন্য কি সব দেশে সব জায়গার একই থাকবে। যে পরিমাণ হলো এমন একটি সহজাত বা সর্বজনীন প্রক্রিয়া, এর উৎস হলো জন্মসূত্রে প্রাপ্ত যে সম্ভাবনা। সমজাতীয় সমস্ত প্রাণীর ক্ষেত্রে কি এই প্রক্রিয়াকে একইভাবে কি সম্পূর্ণ হয়। যেমন হাঁটার ক্ষেত্রে কি পৃথিবীর সব শিশু কি প্রথমে কি দেয়, হামাগুড়ি দেয়, তারপরে কি সে দাঁড়ায়, তারপরে কি সবশেষে সে কি দু পায়ে হাঁটে, তারপরে কি সে দৌড়তেও পারে, তারপরে কি এই যে ইতর প্রাণীরা, মানে যে সমস্ত প্রাণী, সেই প্রাণীগুলো কি করে পরেই হাঁটতে পারে। মানে মানুষ থেকে শুরু করে যে প্রাণীগুলো থেকে, ঠিক আছে, সেই প্রাণীদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। যে একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলো, সেই জন্মগ্রহণ করার পর কি সে আস্তে আস্তে কী হচ্ছে, সে একটু হামাগুড়ি দিতে শিখলো। এবার হামাগুড়ি দেওয়ার পর কী হচ্ছে, সে আস্তে আস্তে কি সে দাঁড়াতে শিখলো। কেউ যদি দাঁড়ানো না শিখে, সে কি দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে। যাকে হয়তো হাঁটা শেখানো হয়, সে তো 2 মাস কি আগে হাঁটতে পারে, আর যাকে শেখানো হয় না, সে কি পারবে না, অটোমেটিক, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, হাঁটতেই পারবে। সে হয়তো তার 1 মাস আগে, তার 1 মাস কি পরে হতে পারে। একটা বাড়ির পাশাপাশি 2টো শিশু আছে, একটা শিশু কি হাঁটা তাকে প্রতিদিন কি প্র্যাকটিস করানো হয়, আর একজনকে কি শেখানো হয় না, তাহলে সে কি হাঁটতে পারবে না, কোনোদিনও পারবে। হয়তো তার কি 2 মাস কি তার লেট হতে পারে, বা 3 মাস কি তার লেট হতে পারে। তাকে যদি হাঁটা না শেখাও, তবুও কিন্তু সে নিজের ইচ্ছে কি সে কোনো একটা ধরে কি সে দাঁড়ানোর কি চেষ্টা করে, কিন্তু অবশ্যই সে হাঁটতে পারবে কিন্তু, ঠিক আছে। তো সেটাই বলছি যে পরিমাণ এমন একটি সহজাত বা সর্বজনীন প্রক্রিয়া, এর উৎস জন্মসূত্রে প্রাপ্ত যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কি সমজাতীয় সমস্ত প্রাণীর ক্ষেত্রে এই প্রক্রিয়া একইভাবে সম্পূর্ণ করা হয়। যেমন হাঁটার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত, এই যে ভারতে একটা শিশু যে জন্মগ্রহণ করলো, সে কিন্তু প্রথমে বসবে, তারপর কি হামাগুড়ি দেবে, তারপর কিন্তু সে হাঁটতে শিখবে, তারপর কিন্তু সে দৌড়তে শিখবে। এটা কি প্রকৃতির নিয়ম। যে শিশুটা আমেরিকা জন্মগ্রহণ করেছে, তার কি আলাদা নিয়ম, সে কি আগে দৌড়াবে না, সেও কিন্তু জন্মগ্রহণ করার পর সে বসবে, তারপর সে হামাগুড়ি দিবে, তারপর কি সে দাঁড়াতে শিখবে, তারপর কিন্তু সে দৌড়াতে শিখবে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গার কিন্তু নিয়ম কিন্তু আমাদের একই রকম থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক বা
এবার তৃতীয় নম্বর পয়েন্টটা বলছে স্বাভাবিক প্রক্রিয়া। বলছে যে পরিণমন হলো এক প্রকার কি একটা স্বাভাবিক বা শর্তস্ফূর্ত প্রক্রিয়া। একটু আগে বললাম পরিণমন যখন বোঝাচ্ছিলাম বা কাকে বলে, যে প্রাণীর সুস্থতাই এর একমাত্র কি শর্ত। প্রাণীর যে সুস্থ বা স্বাস্থ্য, যে শরীর সুস্থ, সেটাই হচ্ছে কি একমাত্র শর্ত। এছাড়া অন্য কোনো শর্ত নেই। এই যে অসুস্থতা পরিণমনে বাধার সৃষ্টি করে, যেমন পোলিও রোগ আক্রান্ত শিশুরা কি স্বাভাবিক পরিণমনের ক্ষেত্রে কি পরিণমনের অভাবে ঠিকঠাক মতো কি হাঁটতে পারে না। এটা কিন্তু একটা প্রকৃতির নিয়ম যে প্রত্যেকটা শিশু আগে কি সে জন্মগ্রহণ করবে, তারপর বসবে, তারপর দাঁড়াবে, তারপর কি সে হাঁটবে, সে কিন্তু দৌড়াবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম হয়। যে সমস্ত শিশুগুলো পোলিও আক্রান্ত, মানে কি কোনো একটা রোগে কি আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা অন্যরকম হতে পারে। তারা হয়তো ঠিকঠাক কি হাঁটতেও হতে পারে না, তাদের তাদের অসুবিধার জন্য অন্য কারণ। কিন্তু এমনিতে প্রত্যেকটা শিশু সে যে পরিবারে জন্মগ্রহণ করুক, সে যে জায়গায় কি জন্মগ্রহণ, কিন্তু সে কিন্তু প্রথমে কি একই নিয়ম জন্মগ্রহণ করবে, তারপর কি সে বসবে, তারপর সে হামাগুড়ি দেবে, তারপর কিন্তু হাঁটতে শিখবে, তারপর কি দাঁড়াতে শিখবে, তারপর কি সে কিন্তু দৌড়তে শিখবে। এটা তো প্রত্যেকের জায়গাটা কিন্তু একই নিয়ম। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম বলছে যে কোনো একটা শিশু যদি হঠাৎ করে সে কি পোলিও আক্রান্ত রোগে আক্রান্ত হয়, সে শিশু কিন্তু হাঁটতে কি না পারতেও পারে, কিন্তু সেটা ব্যতিক্রমের ক্ষেত্রে, নর্মালি তো হয় না। প্রত্যেকটা শিশু একই নিয়ম নর্মালি। এবার চতুর্থ বলছে অনুশীলন নিরপেক্ষ। আমি একটু আগে বললাম যে পরিণমনের ক্ষেত্রে কি কোনো অনুশীলন, প্রশিক্ষণ, প্র্যাকটিসের কি কোনো কিছুর কি প্রয়োজন হয় না। সেখান থেকে নেওয়া হয়েছে যে অনুশীলন নিরপেক্ষ। সেই লাইনটা থেকেই প্রশ্ন যে অনুশীলন নিরপেক্ষ মানে অনুশীলনের কোনো কি সেখানে পরিণমনের ক্ষেত্রে অনুশীলনের কোনো কিছু প্রয়োজন হয় না। কি বলছে পরিণমনের জন্য কোনো অনুশীলনের কি প্রয়োজন হয় না। এটা একটা বললাম যে এটা স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেখানে কোনো অনুশীলনের বা প্র্যাকটিস এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। বলছে শিখন ও পরিণমনের মূল পার্থক্য হচ্ছে এখানেই। বলছে শিখন, এই যে শিখন আর যে পরিণমন, এর মূল পার্থক্য কিন্তু এখানে। শিখন মানে কি আমাকে কি প্র্যাকটিস করতে হচ্ছে, অনুশীলন করতে হচ্ছে, প্র্যাকটিস করতে অনুশীলন করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে, প্রশিক্ষণ নিতে হচ্ছে শিখতে গেলে। কিন্তু এই যে পরিণমের ক্ষেত্রে কী সব লাগে? শিক্ষণ, অনুশীলন, প্রশিক্ষণ, প্রচেষ্টা লাগে, কোনো কিছুর প্রয়োজন হয় না। সেই জন্য যে শিক্ষণ ও পরিণমের পার্থক্য হচ্ছে এখানেই। কারণ শিক্ষণ হচ্ছে শিখতে হয়, কিন্তু পরিণম শিখতে হয় না। অটোমেটিক একটা শিশু কি সে নির্দিষ্ট একটা পরিণতির দিকে সে কিন্তু এগিয়ে যায় বা ম্যাচুরিটির দিকে সে এগিয়ে যায়। বলা যায় শিক্ষণ অনুশীলন সাপেক্ষ এবং পরিণাম হচ্ছে অনুশীলন নিরপেক্ষ। মানে এই যে শিক্ষণ অনুশীলন সাপেক্ষ মানে অনুশীলন করতে হয়, কিন্তু পরিণামের ক্ষেত্রে অনুশীলন নিরপেক্ষ মানে এখানে কোনো অনুশীলনের কি কোনো প্রয়োজন হয় না বা দরকার হয় না। কি বলছে চাহিদা নিরপেক্ষ। পরিণামের কি বলছে চাহিদা, যে শিশু বা সমাজের চাহিদা পরিণমনকে কি নিয়ন্ত্রণ করে না। শিশু বা সমাজের কোনো যে চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে পরিণমন শিশুর চাহিদার উপর প্রভাব বিস্তার করে। পরিণমনের ফলে বৃদ্ধিপ্রাপ্ত শরীরে সে অধিক পরিমাণে কি যে খাদ্যর কি প্রয়োজন হয়, সেটা বলছে চাহিদা। এই যে চাহিদা নিরপেক্ষ, এই চাহিদার সঙ্গে কিন্তু পরিণামের কোনো কি সম্পর্ক নেই। পরিণমন কি অটোমেটিক কিন্তু বাড়বে। তো বাড়তে গেলে কি একটা খাদ্যেরও কি আমাদের মধ্যে কিন্তু প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন আছে। সেটা বলছে যে শিশু বা সমাজের চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করে না, তবে পরিণমন শিশুর চাহিদার উপর কি প্রভাব বিস্তার করে। কারণ খাদ্য তো খেতেই হবে, যত বাড়তে হবে, যত বড় হচ্ছে তত কি আস্তে আস্তে খাদ্যর যে চাহিদা লিমিটটা কি আস্তে আস্তে কি আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। সেটা বলছে পরিণামের ফলে বৃদ্ধিপ্রাপ্ত শরীরে সে অধিক পরিমাণে খাদ্যের কিন্তু প্রয়োজন হয়। 6 নম্বর পয়েন্ট কি বলছে শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক তোমার শরীরের যে ক্ষমতা, যে পাওয়ার বা অ্যাবিলিটি। বলছে পরিণমন ব্যক্তির শারীরিক ক্ষমতা অর্জনে কি বিশেষভাবে কি সাহায্য করে। এই যে পরিণমন মানে কি অটোমেটিক যেটা আমাদের মধ্যে কি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, সেটা কি হচ্ছে ক্ষমতা অর্জনে কি বিশেষভাবে কি সাহায্য করে। এবং পরিণমনের ফলে ব্যক্তির শারীরিক কি ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার যে শারীরিক ক্ষমতা, তোমার যদি পরিণমন না হয়, তোমার যদি দেহের আকার আকৃতি আয়তন এই সমস্ত যদি মানে বৃদ্ধি না পায়, তা তোমার কি ক্ষমতা থাকবে?
নিশ্চয়ই সেই ক্ষমতা থাকতে গেলে আমাদের পরিমাণকে বৃদ্ধি পেতে হবে, যথেষ্ট সহকারে আমাদের উচ্চতা বৃদ্ধি করতে হবে, হাত পাগুলোকে পেশিগুলো কি শক্তি এবং সবল করতে হবে, উচ্চতার দিক থেকে বড় হতে হবে, আয়তনের দিক থেকে বড় হতে হবে। তাহলে এই সমস্ত কি ব্যক্তির শারীরিক ক্ষমতা অর্জন হিসেবে কি সাহায্য করে। এই পরিণমনের ফলে ব্যক্তির কি তার যে শারীরিক তার যে দক্ষতা ক্ষমতা কি বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রত্যেকটা শিশুকে কিন্তু সেম জিনিস কি শেখানো হয়, নিশ্চয় হয় না। কারণ আমি যে ক্লাস 5কে যদি বোঝাই এ প্লাস বা বি হোল স্কয়ারের সূত্র বলো তো, তারা কিছু বুঝবে? তারা কোনো কিছু কি বুঝতে পারবে না। কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের বা এ কিউ প্লাস বি কিউ সূত্র যদি আমি ক্লাস 8ম শ্রেণীকে বোঝাই, তারা কিন্তু কি বুঝতে একটু হলেও কি বুঝতে পারবে। কিন্তু কিন্তু আমি যদি 5এর ক্লাসকে বোঝাই, সে কি পারবে? নিশ্চয় পারবে না। সেরকম আমাদের যে অনেক যে বিষয়গুলো সাবজেক্টগুলো রয়েছে, যেমন সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল, এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোদের ছোটো ক্লাসে কিন্তু তোমাদের থাকে না। কেন থাকে না? কারণ একটু হয়তো কি সে বিষয়গুলো একটু কি কঠিন, এগুলো তাদের জন্য না। যখন তারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠবে, তাদের জন্য হচ্ছে এই সমস্ত যে এডুকেশন বিষয়টা রয়েছে, তারাও কি মোটামুটি তারা বুঝতে পারবে সে বিষয়টা সম্পর্কে। কিন্তু আমি যে এডুকেশনটা যদি আমি ছোটো ক্লাসকে বোঝাই, ক্লাস 10কে বোঝাই বা ক্লাস 9কে বোঝাই, তারা কি বুঝতে পারবে? অটোমেটিক পারবে না। তো সেটাই বলছে এই পরিণমন হচ্ছে পরিণমন ব্যক্তিকে শারীরিক ক্ষমতা অর্জনে কি বিশেষভাবে আমাদের সাহায্য করে। যার পরিণমন ঠিকঠাক হয়নি, সে কিন্তু তার শারীরিক দক্ষতা বা শারীরিক যে ক্ষমতা কাজ করা, সেটা কিন্তু সুসম্পূর্ণভাবে সে করতে পারবে না। যেমন ছেলে এবং মেয়ে দুটোর মধ্যে কি পরিমাণ কিন্তু একটু একটু হলেও কি আলাদা পার্থক্য কিন্তু থাকে। একটা মেয়ে 10 লিটার একটা জলের বাল্টি কিন্তু সে 10 তলা সাদা নিয়ে গিয়ে কি তার কিন্তু অনেকটা কি কষ্ট হবে। কিন্তু কিন্তু একটা সমবয়সী যদি একটা ছেলেকে দেওয়া যায়, সে কিন্তু অটোমেটিক কি সেই লোডটা কি টানতে পারবে। তো এখানে কিন্তু পরিমাণের কি একটা ভাগ রয়েছে। কিন্তু সপ্তম পদে কি বলছে? আত্মসক্রিয়তা কি নিরপেক্ষ, যে পরিণমন প্রক্রিয়ার জন্য কি ব্যক্তির আত্মসক্রিয়তা অপরিহার্য নয়। প্রকৃতির নিয়মে ব্যক্তির অজান্তেই সেই পরিণমন ঘটে, তবে ব্যক্তির সক্রিয়তা অনেক ক্ষেত্রে কি পরিণমনকে কি ত্বরান্বিত করে। ব্যক্তির যে সক্রিয়তা বলছে পরিণমন প্রক্রিয়ার জন্য ব্যক্তির আত্মসক্রিয় অপরিহার্য, তাদের মধ্যে যে আত্মসক্রিয়তা সেটা কি অপরিহার্য নয়। প্রকৃতির নিয়মে ব্যক্তি জানতে কি তার মধ্যে কি পরিবর্তনগুলো অটোমেটিক কিন্তু হয়েই থাকে, তবে ব্যক্তির যে সক্রিয়তা তার যে অ্যাক্টিভনেস অনেক ক্ষেত্রে পরিণমনকে কি ত্বরান্বিত করেছে। বলছে আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া, অষ্টম যে তোমাদের পয়েন্টটা রয়েছে আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া, মানে পরিণমন কিন্তু আমাদের সারা জীবনব্যাপী কি হয় না। কিন্তু সারা জীবনব্যাপী আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, পেশিগুলি বড় হচ্ছে না। একটা নির্দিষ্ট স্তর বা একটা নির্দিষ্ট কি বয়স পর্যন্ত আমাদের মধ্যে পরিণমন কিন্তু ঘটছে। সারা বছর বা সারা জীবনব্যাপী কিন্তু আমাদের মধ্যে কি সেই পরিণমনটা ঘটবে না। কি বলছে? যে পরিণমন মাতৃগর্ভ থাকার সময় থেকেই পরিণমন শুরু হলেও জীবনের এক পর্যায়ে পরে পরিণমন আর কিন্তু ঘটে না। তাই পরিণমনকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায় না। শিখন কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ সারা জীবন ধরে কি আমরা কিন্তু শিখে যাই, শেখার কোনো কিন্তু শেষ নেই। আজীবন এই বিশ্ব ভাণ্ডারে এই বিশ্বজগতে অনেক কিছু কিন্তু শব্দ রয়েছে, যেগুলো আমরা কি 1% কিন্তু আমরা কিন্তু জানি না। কিন্তু এই জন্য বলছে শেখার কোনো শেষ নেই। সারা জীবন একটা কি জন্মগ্রহণ করার পর থেকে সে মৃত্যুর আগাদিন পর্যন্ত সে কিন্তু কি শিখেই চলে। হয়তো এই বয়সে সে অন্য কিছু শিখছে, যখন আর একটু বয়স হলো সে কিন্তু অন্য কিছু কি শিখছে। এভাবে কি প্রত্যেকটা যে স্টেজ রয়েছে বাল্যকাল, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ককাল, এই সমস্ত এসে কি সমানভাবে কি সে কিন্তু শিখে যাচ্ছে। কিন্তু এই পরিণাম হচ্ছে কি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। একটা নির্দিষ্ট একটা তোমার বয়স 24 বা 25 এই পর্যন্ত তোমার কিন্তু হাইট কিন্তু উচ্চতা কিন্তু বাড়বে, তার বড় কিন্তু আর হবে না। একটা নির্দিষ্ট লিমিট থাকবে। যদি সারা জীবন ধরে কি সারা জীবন ধরে যদি আমাদের যদি উচ্চতা হাইট যদি বাড়তো, তাহলে কি আমরা কিন্তু অনেক কি বড় হয়ে যেতাম। কিন্তু তাহলে সেটা কি হয় না। তো সেটাই বলছে যে পরিমাণ একটা কি নির্দিষ্ট একটা জীবনের কি একটা সে জন্মগ্রহণ করলো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলো, তখন থেকে কি সে আস্তে 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 কি সে কিন্তু বড় হচ্ছে, বড় হয়ে আস্তে আস্তে একটা নির্দিষ্ট একটা বয়সে কি সে কিন্তু থেমে যাচ্ছে। সেখান থেকে কিন্তু সে আর কি বৃদ্ধি কিন্তু হচ্ছে না। তো সেটাই বলছে যে পরিমাণ হচ্ছে এমন একটি পরিবহন এমন একটি প্রক্রিয়া তার জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায় না, যে জীবনে এক পর্যায়ে পরে কিন্তু সেটা কিন্তু থেমে যাচ্ছে, পরিণামন আর ঘটে না। তাই পরিণামনকে আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বলতে পারি না। বোঝা গেল?
এবার চলে আসলাম শিখনে শিখনে পরিমাণের ভূমিকা বা শিক্ষায় পরিণমনের ভূমিকা। শিখনে পরিণমনের ভূমিকা বা শিক্ষায় পরিণমনের ভূমিকা। দেখে নাও, শিখনে এই যে শিক্ষা বা কোনো একটা শিক্ষা যখন আমরা অর্জন করছি, সেই অর্জন করার সময়ে আমাদের এই পরিণমন কিভাবে আমাদের কি সাহায্য করছে, কীভাবে আমাদের কি হেল্প করছে, যা কিছু পড়বো সমস্ত হচ্ছে আমাদের কি শিক্ষা সংক্রান্ত। এই যে পরিণমনটা বললাম, সেই পরিণমনটা আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের কীভাবে কি সাহায্য করছে বা হেল্প করছে, সবগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে। মনোযোগ কাকে বলে, বলতে কি বোঝো, মনোযোগের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে মনোযোগের কি ভূমিকা, আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে আগ্রহের কি ভূমিকা রয়েছে, প্রত্যেকটা কিন্তু শিক্ষা সংক্রান্ত, শিক্ষা রিলেটেড। যেহেতু সাবজেক্টটা হচ্ছে এডুকেশন সাবজেক্ট, শিক্ষা বিজ্ঞান, সেহেতু যা কিছু পড়বো সবাই কিন্তু শিক্ষা সংক্রান্ত, শিক্ষার বাইরে কিন্তু আমরা পড়বো না। তো সেটাই বলছে যে শিখনের পরিণমনের ভূমিকা। শিখনে মানে কি শিক্ষায়, পরীক্ষা ভেবে আসতে পারে যে শিক্ষায় পরিণমনের কি ভূমিকা, মানে একটা শিখতে গেলে, সেই শিখতে গেলে বা শেখার সময় আমাদের এই যে পরিণমন টানটা, একটু আগে যে আলোচনা করলাম পরিণমন, সেই বিষয়বস্তুটা, এই যে পরিণমন ওয়ার্ডটা, সেটা আমাদের কি হবে কি আমাদের কিন্তু কাজে লাগছে পুরো একটা বিষয় কি শেখার ক্ষেত্রে। দেখে নাও, শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি মানে কি, আমরা যখন কোনো কিছু কি শিখছি, তার যে গতি, আমি কতটা শিখব বা কতটা কি শিখবো না, সেই গতিটা নির্ভর করছে কি পরিণমনের উপর কিন্তু। দেখো লাইনটা পড়ছি, যে মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চার থেকে কিন্তু শিশুর সেই পরিণমন কি ঘটতে থাকে। একবার মাতৃগর্ভ থেকে, যেখানে মায়ের গর্ভে অর্থাৎ ভ্রূণ সঞ্চার হচ্ছে, তখন থেকে কিন্তু আমাদের মধ্যে কি আস্তে আস্তে আমরা কি মায়ের গর্ভে কি আস্তে 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 কি আমরা বড় হচ্ছে কিন্তু মাতৃগর্ভ থেকে। কি বলছে, মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চার থেকে শিশুর কি পরিণমন ঘটতে থাকে। তখন মাতৃগর্ভ, আমরা মাতৃগর্ভে যখন ভ্রূণ সঞ্চার হচ্ছে, তখন থেকে আমাদের কি আমরা মাতৃগর্ভে কিন্তু আস্তে 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 কি আমরা কিন্তু মায়ের গর্ভে কি বড় হচ্ছে কিন্তু। এবার নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয়। বলছে নির্দিষ্ট একটা পরিণমন, যখন সে মাতৃগর্ভ থেকে একটু কি জন্মগ্রহণ করলো বা একটু কি বয়স বাড়লো, তখন থেকে কি হচ্ছে, তার কিন্তু আস্তে আস্তে কি এই যে শেখা, তার কিন্তু শিখন বা কোনো কিছুকে জানার যে আগ্রহ, জানার যে প্রবণতা, সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু। তা নির্দিষ্ট সময় পর্যন্ত কি চলতে থাকে। এই যে পরিণমনে ঠিক করতে পারে যে কোন সময়ে কোন শিখন কি একটা সার্থক হবে। সেজন্য মনোবিজ্ঞানীরা তারা যখন এই সিলেবাসটাকে তৈরি করেছিলেন বা বিভিন্ন বিষয়গুলোকে তৈরি করেছিলেন, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কি আলাদা আলাদা। যে একটা ওয়ানের বাচ্চার জন্য সেখানে কি সাবজেক্ট বা কি বিষয়বস্তু কি সেখানে ইনক্লুড করা যেতে পারে, এবং যে ক্লাস 5-এ পড়ে তার জন্য কি কি বিষয়, কি কি পাঠ্যক্রমে কি কি বিষয়বস্তু কি অবলম্বন করা উচিত, বা যেগুলো দেওয়া উচিত, যেগুলো তারা কি নিতে পারবে, সেগুলো তো তারা কি পাঠ্যক্রমে কি তাদের ক্লাসে কি বিষয়বস্তুর মধ্যে কি থাকবে। যেমন যারা ক্লাস 10-এ পড়ে, তাদের মধ্যে কি তারা ক্লাস 10-এ তাদের সেই ম্যাচুরেশন, তাদের যে মনোযোগ, আগ্রহ, দক্ষতার উপর নির্ভর করে কি তাদের সিলেবাসে কি সেই সমস্ত অধ্যায়গুলো কি তারা কিন্তু দিয়েছে, এটা অবজার্ভ করে দিয়েছে কিন্তু। তো সেটাই বলছে, একমাত্র পরিণমনে তোমাকে ঠিক করতে পারে, তোমার যে পরিণমন, তোমার যে হাইট, উচ্চতা, সেটাই একমাত্র তোমাকে ঠিক করতে পারে যে তুমি কোন বয়সে কি কোনটা কি আমরা শিখতে পারবো। যেমন সব বয়সে কিন্তু আমরা সমানভাবে কি শিখতে পারি না। যেমন ক্লাস 10-এ যে পড়ে তাকে যে বিষয়বস্তু শেখাবো, এবং যে ক্লাস 5 পড়ে তাকে যদি সেই বিষয়বস্তুটা শেখায়, সে কিন্তু দিতে পারবে না কিন্তু। সমস্ত কথা কিন্তু মাথার উপর দিয়ে কিন্তু চলে যাবে, কিন্তু হয়তো কিছুটা কি থাকবে, কিন্তু সেরকমভাবে থাকবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসে যে সাবজেক্ট বা যে বিষয়বস্তু ইনক্লুড করা যেতে পারে, সেখানে কি সেইভাবে কি সিলেবাসটাকে কিন্তু সাজানো হয়েছে। তো সেটাই বলছে, তোমার যদি উচ্চতা ঠিকঠাক না হয়, তুমি কিন্তু কোনো কিছু কি আমরা কিন্তু শিখতে পারবো না। এবার আমার তো উচ্চতাই হয়নি ঠিক মতো, আমি কি করে সাইকেল চালাবো, পারবো সাইকেল চালাতে? পারবো না। একটা ছোটো বাচ্চা, সে ক্লাস 4-এ পড়ে, সে যদি বলে আমি বাইক চালাবো, সে কি শিখবে? তার তো হাত পা, তার তো শারীরিক যে গঠন, সেটা তো কি ঠিকঠাক কি সে হয়নি, সে কি পারবে? নিশ্চয় সে কি বাইক চালাতে তো পারবে না। এই জন্য বলছে, তোমার যে পরিণাম, তোমার যে হাইট, উচ্চতা, সে মাত্র বলতে পারবে যে তুমি কোন বয়সে কি কোনটা কি আমরা কি শিখতে পারবো। সেটাই বলছে যে পরিণমন ঠিক করতে পারে যে তুমি
কোন সময়ে কোন ধরনের তোমাদের শিখন মানে শেখাটা কি সম্ভব হবে এবং তোমাদেরকে পরিণমনে বলে দিতে পারে। পরিণাম মানে তো কি তোমার হাইট, শারীরিক কি অঙ্গ পেশিগুলো কি শক্তিশালী সবল। এবার আমার যদি এই হাইটটা ঠিকঠাক না হয়, আমি কি করে সাইকেল চালাবো, ঠিক আছে, আমি কি করে বাইক চালাবো, তাহলে কি আমাকে আগে কি হতে হবে, আমাকে ম্যাচুরেশন না কি পরিণতিটা ঠিকঠাক হতে হবে। আমাদের পেশি হাইট উচ্চতা ঠিকঠাক যথেষ্ট পরিপূর্ণ হলে কি আমরা তবে কিন্তু সাইকেল বাইক আমরা কিন্তু চালাতে পারবো। এবার কি বলছে, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় কি সমান। আমাদের জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কোনগুলো, যেগুলোর সাহায্যে আমরা কি বাইরের জগৎ থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি। যে যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কি বাইরের জগৎ থেকে কি জ্ঞান অর্জন করতে, তাকে বলে কি জ্ঞানেন্দ্রিয়, ঠিক আছে। এই যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, তোমার যে কর্ম কাজ করার যে দক্ষতা, সেই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় সম্বন্ধে কি বলছে, যে শিক্ষার্থীর সার্থক বিকাশ নির্ভর করে জ্ঞানেন্দ্রিয় এবং কি কর্মেন্দ্রিয়ের উপর, সমন্বয়ের উপর। পরিবহন সার্থক হবে কি উভয়ের মধ্যে কি সমন্বয় ঘটায়, যা শিক্ষার্থীকে যে কোনো একটা বিষয় শিখতে বিশেষভাবে কি সাহায্য করে। এই যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এটার সার্থক বিকাশ নির্ভর করে কি জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দুটো যদি সংযোগ মিশ্রণের ফলে। এই পরিণমন সার্থকভাবে উভয়ের মধ্যে কি সমন্বয় ঘটায় তোমার জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের ক্ষেত্রে। যদি সার্থকভাবে পরিপূর্ণভাবে তোমার মধ্যে কি সেই সমন্বয় সাধন ঘটায়, তবে কি কোনো একটা বিষয় শিখতে কি আবার কি অনেকটাই সাহায্য করবে এই পরিণমন, কোনো একটা বিষয়বস্তু শিখতে ভালোভাবে কি সাহায্য করবে। এবার যে শিখন ত্বরান্বিতকরণ বলছে, পরিণমন শিক্ষণকে ত্বরান্বিত করে, অর্থাৎ শিক্ষার্থী উপযুক্ত পরিণমন ঘটলে সে পুরো বিষয় তারা কি অতি সহজে দ্রুত কি আয়ত্ত করতে পারবে। একটু আগে বললাম এই পয়েন্টটাতে, যে পরিণমন শিক্ষণকে ত্বরান্বিত করে, কি করে পরিণমন শিক্ষণকে কি এগিয়ে নিয়ে যেতে যায়, কে পরিণমন মানে ম্যাচুরিটি, তোমার যে দেহের যে আকৃতি গঠন, তোমার যে ম্যাচুরিটি পরিপূর্ণ মানুষ, সেই পরিণমনে কি তোমার শিক্ষণকে ত্বরান্বিত করে, তোমার শিক্ষণকে কি এগিয়ে নিয়ে যেতে কি সাহায্য করে। অর্থাৎ শিক্ষার্থীর উপযুক্ত পরিণমন ঘটলে, যদি তার মধ্যে কি উপযুক্ত পরিণমন ঘটে বা যথাযথভাবে কি যদি পরিণমন তোমার মধ্যে ঘটে, তাহলে কিন্তু তোমার কোনো একটা বিষয় তারা কি অতি সহজেই দ্রুতভাবে কি তারা কিন্তু সেই জিনিসটা কি বুঝতে পারে বা শিখতে পারবে। তাহলে কি করতে হবে, তোমার মধ্যে পরিণমনটা লাগবে, তোমার মধ্যে যে স্বাভাবিক যে সার্বিক বিকাশটা লাগবে, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ। এই বিকাশগুলো কিন্তু পরিপূর্ণভাবে যদি একটা ব্যক্তি বা একটা শিশুর মধ্যে থাকে, তবে কিন্তু সে কি যে কোনো শিক্ষণে তার কি সেই শিক্ষণটা করতে বা তারা বিভিন্ন রকম শিখন সেই আয়ত্ত করতে কি খুব তাড়াতাড়ি কিন্তু তারা পারবে। এবার কি বলছে, ভাষার বিকাশ বা বাচনিক বিকাশ, কি বলছে পয়েন্টটাতে, তা শিশুর ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কে পরিণমন। একটা শিশু তার যে ভাষার বিকাশ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কি পরিণমন। কারণ তোমার যে পরিণমন ঠিকঠাক না হয়, তাহলে এই যে ভাষার বিকাশ, যে কার সঙ্গে আমি কি হবে কি কথা বলবো, কোথায় কি আচরণটা করা উচিত, কোথায় কি সেই আচরণটা করা কি উচিত নয়, একটা বাবার সঙ্গে কীভাবে আচরণ করব, বা একটা কাকুর সঙ্গে কি আমি কীরকম আচরণ করব, বা আমি দাদার সঙ্গে কীরকম আচরণ করব, বা একটা বোনের সঙ্গে কীরকমভাবে আমি আচরণ করব, যা বা একটা শিক্ষক মহাশয়ের সঙ্গে আমি কি আচরণ করব, বা একটা কি পাড়াপতির সঙ্গে আমরা কীভাবে আচরণ করব। এই সমস্ত কিন্তু তোমার কি পরিণমনে কিন্তু ফল। তোমার যত বড় হচ্ছে তবে কি কথাবার্তাগুলো আস্তে আস্তে কি আমাদের কিন্তু অনেকটা কি ডেভেলপমেন্ট হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। সেটা বলছে যে শিশুর যে ভাষার বিকাশ, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কি পরিণমন। পরিণমন ছাড়া শিশুর কিন্তু ভাষার বিকাশ কিন্তু সম্ভব হবে না। তোমাদের পরিণমন যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু এই যে ভাষার বিকাশ, কথা বলা, তোমার যে বাচনিক বিকাশ, সেটা কিন্তু সুষ্ঠু হবে কি সম্পূর্ণ হবে না। এই যে ভাষার বিকাশ কিন্তু আমাদের কি পরিণমন থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে। যত পরিণমন আস্তে আস্তে কি আমাদের কিন্তু বাড়ছে, যত আমরা কি শারীরিক দিক থেকে গঠনের দিক থেকে কি পরিবর্তন হচ্ছে, তো কি আমাদের কিন্তু এই যে ভাষার বিকাশ, কথা বলার বিকাশ, সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে। এবং মা বাবা শিখিয়ে দেয় যে উনি হচ্ছে তোমার বাবা, উনি হচ্ছে তোমার মা। যদি না শেখাতো, আমাদের প্রত্যেকে কি বাবা বলে ডেকে রাখতাম নাকি, তাহলে এমনটা করা যাবে না। তো সেটাই বলছে যে ভাষার বিকাশ বা তোমার যে বাচনিক বিকাশ, সেটা কিন্তু একটা পরিণমনের কি অংশ। এই পরিণমনের দ্বারাই তোমার একটা শিশুর মধ্যে ভাষার বিকাশ এবং তার যে কথা বলার বিকাশ, সেগুলো কিন্তু সম্ভব। এবার পঞ্চম যে পয়েন্টটা রয়েছে আমাদের, পরিকল্পনা মাফিক শিক্ষাদান। পরিকল্পনা মাফিক সবাই কি সমভাবে কি
শিক্ষা দেওয়া কিন্তু যাবে না, সমস্ত কিছু শেখানো কিন্তু যাবে না, একটা কি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুসারে আমাদের কি সেই শেখাটা কি আমাদের সম্ভব হবে। বলছে পরিণামের উপর নির্ভর করে শিক্ষা পরিকল্পনা, তোমার পরিণাম, তোমার হাইট, তোমার উচ্চতা, এগুলোর উপরে নির্ভর করে কি তোমার একটা শিক্ষা পরিকল্পনা, যে তুমি তোমার যে বয়স, তোমার যে হাইট, তোমার যে দক্ষতা, সেই সময় তোমার কোনটা যদি তোমাকে দিলে কি তুমি সহজে কি সেটা নিতে পারবা। বলছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে শিশু শিক্ষার জন্য পরিকল্পনা তৈরি করা হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীকে শিক্ষাদান করা হয়। আগের পয়েন্টটা আমি বলেছিলাম যে পরিকল্পনা শিক্ষাদান, যে এগুলো কি পরিকল্পনা করা আছে, যে একটা 5-এর জন্য কী সিলেবাস, একটা 6-এর জন্য কী সিলেবাস, বা একাদশ শ্রেণীর এডুকেশনে কী সিলেবাস থাকবে এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশনে কী সিলেবাস থাকবে, এগুলো কি আগের থেকে কিন্তু আমাদের কি সিলেক্ট করা রয়েছে, কিন্তু যে কোথায় কোন বিষয়টা পড়ালে কি সেই শিক্ষার্থী কি সহজে কি সেটাকে বুঝতে পারবে, সেটাকে মানে আয়ত্ত করতে পারবে, বা সেটাকে স্মৃতিকে দীর্ঘদিন ধরে কি ধরে রাখতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো কি পরিকল্পনা মাফিক শিক্ষাদান, মানে কি পরিকল্পনা করছে যে না তুমি ক্লাস 6, তোমাকে এই বিষয়গুলো তোমার মধ্যে কি সিলেবাসে কিন্তু পাঠ্যক্রমে কি থাকতে হবে, বা ক্লাস দ্বাদশ শ্রেণীর বিষয়ে এডুকেশনে কী কী থাকবে, কারণ এগুলো তোমার দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয় রয়েছে, এগুলো যদি তোমাদের যদি ক্লাস 11-এ দিত, তোরা কিন্তু কি অতটা সহজে কি নিতে পারত না, কারণ তখন তো পরিণাম ঠিকঠাক হয়নি, তোমার যে ম্যাচুরেশন, তোমার যে জ্ঞান বুদ্ধি আকার আকৃতি সেটা কিন্তু ঠিকঠাকভাবে কি হয়নি। তো সেই জন্য বলছি এই যে পরিকল্পনা শিক্ষাদান মানে একমাত্র এই পরিকল্পনা, অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে, মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে তোমার যে শিশুর যে শিক্ষার জন্য সেই পরিকল্পনা তৈরি হয় এবং সেই পরিকল্পনা যে শিক্ষার্থীকে একটা কি বা শিক্ষা প্রদান করা হয় পরিণামের উপর নির্ভর করে। একটু আগে বললাম যে একটা ক্লাস 5 বাচ্চাকে A+B হোলের সূত্রকে বোঝানো যাবে না, সে নিতে পারবে না, এবং একটা ক্লাস অষ্টম থেকে বোঝে তাহলে কি সে কিন্তু অতি সহজে কিন্তু সেটাকে নিতে পারবে। তো সেটাই বলছি যে কোন শ্রেণীতে আমি কী পাঠ্যক্রম রাখবো সেগুলো অটোমেটিক কিন্তু আমাদের সিলেক্ট করা রয়েছে। এবার বলছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষণ প্রচেষ্টা এবং কার্যকারিতা। বলছে পরিণমন শিক্ষণ প্রচেষ্টাকে কি কার্যকরী করে তুলতে সাহায্য করে। এই যে পরিণমন, তোমার যে ম্যাচুরেশন বা তোমার যে হাইট উচ্চতা, তোমার কি করে তোমার কোনো একটা কি শিক্ষণ যে প্রচেষ্টা, শিক্ষণের কাজকে কী করে সেই কাজটাকে কি সহজ করে তোলে। তোমার যত তাদের পরিমাণ বৃদ্ধি হবে তখন কি কোনো একটা নতুন কি কোনো একটা শব্দ বা কি ওয়ার্ড আমরা কি অতি সহজে কিন্তু আমরা কিন্তু আয়ত্ত করতে পারি বা বুঝে নিতে পারি। সেটা বলছে যে পরিণমন শিক্ষণ প্রচেষ্টাকে কার্যকরী করে তুলতে কি সাহায্য করে। তোমার পরিণমন ঠিকঠাক হয়নি, তুমি বলছো আমি বাইক চালাবো, তাহলে কি হবে? নিশ্চয় হবে না। তোমাকে আগে কি হতে হবে? পরিণত হবে, তবেই তুমি কি সেই বাইক চালাতে কি তার জন্য কি সক্ষম বা যোগ্যতা। ঠিক আছে, এ বলছে উন্নত ও জটিল আচরণ সম্পাদন। বলছে উন্নত এবং জটিল আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অনেক বেশি সক্রিয় করে তোলে, ফলে শিক্ষার্থী যে কোনো জটিল সমস্যা কি সমাধান করতে পারে। কি বলছে যে উন্নত এবং জটিল প্রক্রিয়া বা জটিল আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে উন্নত এবং জটিল কি অনেক বড় সমস্যা, সেই সমস্যা কি করে সেই শিক্ষার্থীকে অনেক বেশি সক্রিয় মানে অ্যাক্টিভ করে তোলে, ফলে শিক্ষার্থী সেই জটিল সমস্যাগুলো সমাধান করতে কি সহজে কি আয়ত্ত করতে পারে। কি বলছে উন্নত এবং জটিল আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অনেক বেশি সক্রিয় করে তোলে, ফলে শিক্ষার্থী সে যে কোনো কি জটিল সমস্যা সমাধান করতে পারে। মানে যত তার পরিমাণ হবে বৃদ্ধি হবে আস্তে আস্তে ধীরে ধীরে, তত কিন্তু সে জটিল জটিল সমস্যাগুলো মানে অনেক বড় বড় সমস্যাগুলো সেগুলো কিন্তু কি সে কিন্তু সলভ করতে পারবে। তো এই হলো তোমাদের শিখন, শিক্ষণের যে মানে পরিণমনের যে বৈশিষ্ট্য, শিক্ষণের যে উপাদানগুলো ছিল সেই উপাদানের মধ্যে শিক্ষণের 5টা উপাদান ছিল, সেই 5টা উপাদান সেই তার মধ্যে একটা যে উপাদান সেটা হচ্ছে পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের সেই ভূমিকা। আজকের দিনে ক্লাস ছিল পরিণমন কাকে বলে, ওর সংজ্ঞা এবং পরিণমনের বৈশিষ্ট্য এবং শিক্ষায় মানে শিখনে পরিণমনের ভূমিকা, এই টপিকটা। তো অবশ্যই বাড়িতে ভালো করে পড়াশোনা করো, এবং যে সমস্ত ভাই বোন তোমরা এখনও যুক্ত হওনি আমাদের এই এডুকার একাডেমিতে, তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ রেগুলার ভিত্তিক আমাদের ক্লাসগুলো প্রদান করা হচ্ছে
এবং তোমরা যাতে প্রত্যেকে 2025 সালে তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, রাজ্যে, ডিস্ট্রিক্টে, জেলায়, গোটা ওয়েস্ট বেঙ্গলে যাতে তোমরা 1 থেকে 10-এর মধ্যে তোমাদের নাম থাকে এবং সেইভাবে তোমরা বাড়িতে পড়াশোনাগুলো করো এবং প্রত্যেকে ভিডিওগুলো দেখো। যারা দূর দূরান্ত থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে কি সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। ধন্যবাদ।